মা, বাবা, তোমাদেরকে কতবার বলেছি আমার বাথরুমের গিজারটা পুরানো হয়ে গেছে, গিজারটা চেঞ্জ করতে হবে, কিন্তু তোমরা আমার কোনো কথা শোনো না। আজকে দেখো গিজারটা খারাপ হয়ে গেছে, তো আমি এবার স্নান করব কিভাবে? তোমরা তো জানো শীতকালে আমি গরম জল ছাড়া স্নান করতে পারি না। গিজারটা কালকে রাত্রিবেলা খারাপ হয়েছে রে মা, আর আজকে আমি সকালে একজন মিস্ত্রিকে বাড়িতে ডেকেছিলাম, কিন্তু মিস্ত্রি বলল এই গিজারটা ঠিক করতে যা টাকা খরচ হবে সেই টাকা দিয়ে আমরা নতুন গিজার কিনে নিতে পারবো, তাই আর শুধু শুধু গিজারটা ঠিক করালাম না। এই কি গো, তুমি অনলাইনে একটা কম দামের মধ্যে গিজার দেখো তো। মা, তুমি তো ভালো করেই জানো আমার কোনো সস্তার জিনিস পছন্দ নয়, আমি কোয়ালিটি অনুযায়ী জিনিস পছন্দ করতে ভালোবাসি, আর সস্তার জিনিসগুলোর কোয়ালিটি খুবই খারাপ হয়। টাকা দিয়ে জিনিস কিনবো যাতে সেটা বেশ কয়েক বছর চলে, সস্তার জিনিস কিনলে তো সেটা বেশি দিন টিকবে না। আমি একটা ভালো কোম্পানির দামি গিজার অর্ডার করে দিচ্ছি, যেই গিজার অন্তত পক্ষে 15 বছর একভাবে চলবে। উফ, এই মেয়েটাও না সত্যি বড্ড জেদি হয়েছে। ঠিক আছে, 2 দিন বাদে যখন তোর বিয়ে হবে তখন তোর শ্বশুর বাড়িতে গিয়ে দেখবো তুই কেমন তোর শ্বশুর বাড়িটাকে দামি দামি জিনিস দিয়ে সাজিয়ে রাখিস। সংসার করতে গেলে একটু তো দাম দরের বিবেচনা করতেই হয়, তুই পরে সব বুঝতে পারবি। ঠিক আছে, তুমি আমার শ্বশুর বাড়িতে গিয়ে দেখে আসবে আমি কেমন আমার শ্বশুর বাড়িটা একেবারে দামি দামি সুন্দর জিনিস দিয়ে সাজিয়ে রাখবো, আর আমার শ্বশুর বাড়িতে তুমি কম দামি সস্তার কোনো জিনিস খুঁজেই পাবে না। আর দেখতে দেখতে কিছুদিনের মধ্যেই এক সরকারি চাকরিজীবী ছেলে রঞ্জনের সঙ্গে পলির বিয়ে ঠিক হয়। আর যেহেতু রঞ্জন সরকারি চাকরি করে এবং মাস মাহিনা হিসাবে অনেক টাকা রোজগার করে, তাই পলি বিয়ের আগে শ্বশুরবাড়ি নিয়ে নানান রকম স্বপ্ন দেখে ফেলে। কিন্তু বিয়ের পরেই পলি যখন শ্বশুরবাড়িতে যায় তখন তার সমস্ত স্বপ্ন একেবারে মুহূর্তের মধ্যে ভেঙে যায়। আরে রঞ্জন, তোমাদের বাড়িটা এত অন্ধকার কেন? লোডশেডিং হয়েছে নাকি? নাকি তোমরা লাইট বন্ধ করে রেখেছো? ও বুঝেছি, তোমরা নিশ্চয়ই আমাকে কোনো সারপ্রাইজ দিতে চাইছো, তাই তো? সেই জন্য আগে থেকে লাইটগুলো বন্ধ করে রেখেছো। না না পলি, সারপ্রাইজ আবার কি দেবো? তুমি নতুন বাড়িতে এসেছো, এটাই তো তোমার সারপ্রাইজ। আর তাছাড়া আমাদের বিয়েতে কত টাকা খরচা হলো বলো তো? তারপরে তুমি আবার সারপ্রাইজের আশা করছো কেন? যাই হোক, আসলে ইলেকট্রিকের খরচা বাঁচানোর জন্য আমরা সবসময় কয়েকটা লাইট বন্ধ রাখি, আমাদের এরকম অন্ধকারের মধ্যেই থাকতে ভালো লাগে। মা, আমি তোমার বৌমাকে নিয়ে চলে এসেছি, তাই তুমি এবার একটা লাইট জ্বালিয়ে দাও। এই শুনে রঞ্জনের মা মাধবীলতা দেবী অন্ধকারেই সিঁড়ি দিয়ে ধরপড় করে নিচে নেমে আসে। আর নিচে নেমে এসে সে তাদের ডাইনিং রুমের লাইটটা জ্বালায়, কিন্তু সেই লাইটের আলো এতটাই কম যে পলি ঠিক মতো কিছু দেখতেই পায় না। রঞ্জন, এই লাইটে ঠিক মতো কিছু দেখতেই পাওয়া যাচ্ছে না, এত কম আলোতে আমি দেখবো কিভাবে? মনে হচ্ছে তোমাদের বাড়ির লাইটটা অনেক দিনের পুরানো হয়ে গেছে, আর তা না হলে এই লাইটটা খুবই সস্তার, সেই জন্য তো এত কম আলো। অবশ্যই এই লাইটটা চেঞ্জ করা দরকার। হ্যাঁ পলি, তুমি ঠিকই বলেছো। এর আগে অনেক টাকা দিয়ে একটা দামি লাইট কিনে ডাইনিং রুমে লাগিয়েছিলাম, কিন্তু সেই লাইটটা ব্যবহার করার ফলে আমাদের ইলেকট্রিকের বিল অনেক বেশি আসতো, সেই জন্য আমি এরকম কম দামি লাইট কিনেছি। এই লাইটে যেরকম আলো কম, সেরকম ইলেকট্রিকের খরচাও কম, আর এই লাইটটা এক্সচেঞ্জ করার কোনো প্রয়োজনও নেই। কমপক্ষে 10 বছর এই লাইটটা তো চলবেই। আরে, নতুন বৌমাকে বাড়িতে নিয়ে এসে লাইটের গল্প করতে শুরু করে দিলি? বৌমা, এসো, ভেতরে এসো। তোমার গৃহপ্রবেশের জন্য আমরা কিন্তু আলাদা করে কোনো অনুষ্ঠানের আয়োজন করিনি, কারণ বিয়েতে অনেক টাকা খরচ হয়েছে। এখন কিছুদিন আমাদেরকে একটু হিসাব করে চলতে হবে। এসো, এখানে এসো, সোফার উপর বসো। এই যে ডাইনিং রুমে খুব ভালো একটা সোফা আছে। এমন সময় পলির খারাপ লাগলেও তার কিছু করার থাকে না, সে চুপচাপ শ্বশুরবাড়ির ভেতরে প্রবেশ করে। কিন্তু এমন সময় রঞ্জনদের ঘরবাড়ি দেখে পলি ভীষণই অবাক হয়, কারণ রঞ্জনদের বাড়ি ছিল ভীষণই পুরানো। বাড়ির দেওয়ালগুলো এতটাই পুরানো হয়ে যায় যে দেওয়াল থেকে চুন খসে পড়ে, সেই সাথে দেওয়ালে ফাটলও দেখতে পাওয়া যায়। আর যেই সোফার উপর পলিকে বসতে বলা হয় সেই সোফাটা রঞ্জনদের বাড়িতে প্রায় 20 বছর আগে কেনা হয়, যার ফলে সোফাটা ভীষণই নোংরা এবং পুরানো অবস্থাতে পড়ে থাকে। আর সেই নোংরা সোফাতে পলি কিছুতেই বসতে চায় না, কারণ সে মনে মনে খুবই ঘৃণা বোধ করে। ঠিক আছে বৌমা, তোমাকে বসতে হবে না, তুমি আমার সাথে চলো, আমি তোমাকে তোমার ঘরে দিয়ে আসি। সাবধানে চলো, আমাদের বাড়িতে কিন্তু লাইটটা একটু কম। আমাদের অভ্যাস হয়ে গেছে বলে কিছু মনে হয় না, কিন্তু তোমার একটু অসুবিধা হতে পারে। তুমি আমার পেছন পেছন এসো। এই বলে মাধবীলতা দেবী সিঁড়ি দিয়ে উঠতে শুরু করে, আর পলিও তার শাশুড়ি মায়ের পিছু পিছু উপরে উঠতে থাকে। কিন্তু সে অন্ধকার সিঁড়ি দিয়ে উপরে উঠতে পলির ভীষণই ভয় লাগে। আমি কোথায় এসে পড়েছি? এটা আমার শ্বশুর বাড়ি নয়, মনে হচ্ছে আমি কোনো ভুতুড়ে বাড়িতে চলে এসেছি। ভেবেছিলাম আমার শ্বশুর বাড়ি একেবারে রাজমহলের মতো হবে, কিন্তু এখন মনে হচ্ছে আমি একেবারে সস্তার শ্বশুর বাড়িতে এসেছি। পাতি সস্তা যাকে বলে। এরা এতটাই কিপটে, ইলেকট্রিকের বিল বাঁচানোর জন্য বাড়িতে ঠিক মতো লাইটেরও ব্যবস্থা করেনি। জঘন্য।
ওই যে বৌমা, বাদিকে দেখতে পাচ্ছ, ওটা তোমার ঘর। ঘরের লাইট বন্ধ করা আছে। তুমি কিন্তু ঘরে ঢুকে একটার বেশি লাইট জ্বালাবে না, কেমন? এই শুনে পলি অন্ধকারের মধ্যে সেই ঘরে ঢুকতে যাবে, এমন সময় সেই দরজাতে গিয়ে ভুলবশত ধাক্কা মারি। আর সেই দরজাতে ধাক্কা মারার সঙ্গে সঙ্গে দরজাটা হঠাৎ করে খুলে নিচে পড়ে যায়। আর যা দেখে পলি ভীষণই ভয় পায়। বৌমা, ভয় পেও না, দরজাটা আগে থেকেই ভাঙা ছিল, সেই জন্য অল্প একটু ধাক্কা লাগতেই দরজাটা খুলে পড়ে গেল। যাও, ভয়ের কিছু নেই। আসলে তোমাদের ঘরের এই দরজাটা অনেকদিন আগেই ভেঙে গেছে, কিন্তু দরজাটা যে ঠিক করব, মিস্ত্রিগুলো অনেক টাকা চাইছে। কম দামি মিস্ত্রি যতক্ষণ না পাচ্ছি, দরজাটা ঠিক করা যাচ্ছে না। শাশুড়ি মায়ের কথা শুনে পলির ভীষণ রাগ হয়, কিন্তু সে কিছু বলতে পারে না, তাই সে চুপচাপ ঘরের মধ্যে ঢুকে পড়ে। আর এমন সময় মনে মনে পলির বাবা মায়ের উপর ভীষণ পরিমাণে রাগ হয়। বাবা মা বলল ছেলেটা সরকারি চাকরি করে, আমি নাকি একেবারে রাজমহলের রানী হয়ে থাকবো, কিন্তু এখানে তো আমি অন্য কিছুই দেখতে পাচ্ছি। আমার রুমের দরজাটা পর্যন্ত ভালো নয়, আমি ড্রেস চেঞ্জ করব কিভাবে? কেউ যদি হঠাৎ করে ঘরে ঢুকে আসে? এমন সময় সেখানে রঞ্জন চলে আসে। রঞ্জন, আমাদের রুমের দরজা ভাঙা, এরকম দরজা ছাড়া ঘরে আমরা কিভাবে থাকবো? দেখো, ঘরের দরজাটা খুলে পড়ে আছে, আমি এখন ড্রেস চেঞ্জ করব কিভাবে? আর তার চেয়েও বড় কথা, এরকম দরজা ছাড়া ঘরে আমি রাত্রিবেলা ঘুমাবো কিভাবে? আমার কিছুতেই ঘুম আসবে না। আরে তুমি চিন্তা করছো কেন? আমি এখনই দরজাটা তুলে দাঁড় করিয়ে দিচ্ছি। আর তুমি চিন্তা করো না, এই দরজাটা এতটাই ভারী যে কেউ বাইরে থেকে চেষ্টা করলেও খুলতে পারবে না। আমি তো প্রত্যেকদিন রাত্রিবেলা ভেবেই দরজা বন্ধ করি, তারপর আবার সকালবেলা দরজাটা সরিয়ে পাশে রেখে দিই। কিছুদিন একটু ম্যানেজ করো, আমি খুব তাড়াতাড়ি দরজা ঠিক করে নেব। এই বলে রঞ্জন তাড়াতাড়ি করে দরজাটা তুলে দাঁড় করিয়ে দেয়, যাতে কেউ ঘরের মধ্যে ঢুকতে না পারে। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। আর রাত্রিবেলা পলির শাশুড়ি মা পলিকে শুধুমাত্র ডাল ভাত এবং বেগুন ভর্তা খেতে দেয়, যা দেখে পলির কিছুতেই খেতে ইচ্ছা করে না। তবুও সে সামান্য একটু খাবার খেয়ে নিজের রুমে ঘুমাতে চলে যায়। কিন্তু পলি যেই বেডের উপর উঠে বসে, তখনই সেই বেডটা হঠাৎ করে ভেঙে যায়। আর রঞ্জন এবং পলি দুজনেই ভাঙা বেডের মধ্যে একেবারে ঢুকে যায়। ওরে বাবারে, মরে গেলাম। রঞ্জন, আমার কিন্তু ভীষণ রাগ হচ্ছে। তোমাদের বাড়িতে তো দেখতে পাচ্ছি কোনো জিনিসই ঠিকঠাক নয়, পুরো বাড়িটাতে সস্তার জিনিস কিনে তোমরা ভর্তি করেছো। এই বেডটা ভেঙে গেল কিভাবে? তোমরা কি সেকেন্ড হ্যান্ড বেড কিনেছিলে? আরে তুমি কি করে বুঝতে পারলে যে এই বেডটা সেকেন্ড হ্যান্ড ছিল? আসলে এই বেডটা আমার বন্ধুর কাছ থেকে আমি কিনেছিলাম। আমার বন্ধু এটা প্রায় 10 বছরের মতো ব্যবহার করেছিল, তারপর এটা কয়েক হাজার টাকায় বিক্রি করবে বলছিল, তাই আমি সুযোগ হাতছাড়া করিনি। 1000 টাকা দিয়ে বেডটা কিনে নিয়েছিলাম। আর তাছাড়া 5 বছর তো হয়ে গেল এই বেডটা ব্যবহার করছি, এতদিন পর্যন্ত এটা তো ভাঙলো না। কি, মাত্র 1000 টাকা দিয়ে বেড পাওয়া যায়? ও মাই গড, আমি তো ভাবতেই পারছি না। তোমরা এতটা কিপটে কেন? তুমি জানো আমার বাবার বাড়িতে আমি যে বেডটাতে ঘুমাতাম, সেই বেডের দাম কত? 1 লক্ষ টাকা দিয়ে আমার বাবা আমার জন্য বক্স খাট তৈরি করে দিয়েছিল। আর সেই খাটে একজন কেন, 10 জন ঘুমালেও সেই খাট কোনোদিনও ভাঙবে না। জঘন্য একেবারে। এভাবেই পলি ভীষণই রেগে যায়, কিন্তু বাধ্য হয়ে শ্বশুর বাড়িতে প্রথম দিন পলিকে মেঝেতেই বিছানা পেতে ঘুমাতে হয়। এভাবেই কোনো রকমে সারা রাত কাটে। আর পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে পলি রান্নাঘরে যায়, কারণ পলির খুব জোরে খিদে পায়। আমার শাশুড়ি মা কোথায় গেল দেখতে পাচ্ছি না তো, দেখি তো ফ্রিজে কোনো খাবার আছে কিনা। আমার খুব খিদে পেয়েছে, আমি তো একদমই খিদে সহ্য করতেই পারি না। এই বলে পলি যখন ফ্রিজ খোলে, তখন সে ভীষণই অবাক হয়, কারণ সেই ফ্রিজের মধ্যে পলি বিস্কুট, চানাচুর, নিমকি দেখতে পায়। আর যা দেখে পলি বুঝতে পারে ফ্রিজটা পুরোপুরি ভাবে বন্ধ অবস্থাতে পড়ে আছে। আর সেই সাথে ফ্রিজ থেকে খুব বাজে দুর্গন্ধ বেরিয়ে আসে। এ বাবা, ফ্রিজের মধ্যে বিস্কুট, নিমকি, চানাচুর এগুলো কেন? আমার শাশুড়ি মায়ের কি মাথায় কোনো সমস্যা আছে? কি বাজে গন্ধ বেরোচ্ছে। এমন সময় সেখানে পলির শাশুড়ি মা মাধবী দেবী আসে। ফ্রিজটা বন্ধ করে দাও বৌমা, তা না হলে চানাচুর বিস্কুট গুলো নরম হয়ে যাবে। আসলে আমাদের বাড়িতে বিস্কুট আর চানাচুর রাখার মতো ভালো কোনো কৌটো নেই, তাই আমি এগুলো বাটিতে করে ফ্রিজে রেখেছি। ফ্রিজের মধ্যে রাখলে এগুলোতে পিঁপড়ে ধরবে না, আর বিস্কুট গুলোও নরম হবে না। আসলে ইলেকট্রিকের খরচ বাঁচানোর জন্য আমরা ফ্রিজটা সব সময় বন্ধ করে রাখি, সেই জন্য বন্ধ ফ্রিজটা কাজে লাগানোর চেষ্টা আর কি। এমন কথা শুনে পলির মাথা একেবারে ঘুরে যায়। কিন্তু মা, এরকম ভাবে ফ্রিজটা বেশি দিন বন্ধ রাখলে তো ফ্রিজটা খারাপ হয়ে যাবে। শীতকালে ফ্রিজ বন্ধ করে রেখেছেন ঠিক আছে, কিন্তু গরমকালে তো আপনাকে ফ্রিজ চালু করতেই হবে। আচ্ছা যাই হোক, আমার কিন্তু খুব খিদে পেয়েছে, আপনি কি আমাকে কিছু খেতে দেবেন? হ্যাঁ বৌমা, নিশ্চয়ই খেতে দেব, কেন দেব না। আসলে সকালবেলা করে আমরা কিন্তু শুধু ছাতুর শরবত খাই। তুমি আগে স্নান করে নাও, তারপর আমি তোমাকে ছাতুর শরবত গুলে দিচ্ছি। ওই যে ডান দিকে দেখো, বাথরুম দেখতে পাওয়া যাচ্ছে, যাও। শাশুড়ি মায়ের কথা শুনে পলি চুপচাপ বাথরুমে চলে যায়।
কিন্তু সে বাথরুমে যাওয়ার পর গিজার অন করার চেষ্টা করলেও গিজার কিছুতেই অন হতে চায় না, কারণ সেই গিজার বহু বছর আগেই খারাপ হয়ে পড়ে আছে, যার ফলে পলি ভীষণই বিরক্ত বোধ করে। তাই সে তখনই বাথরুম থেকে বাইরে বেরিয়ে এসে তার শাশুড়ি মাকে গিজার খারাপ হয়ে যাওয়ার কথা বলে। মা, আপনাদের বাড়ির বাথরুমের গিজারটা কি খারাপ হয়ে গেছে? দেখুন না, অনেকক্ষণ থেকে সুইচ অন করার চেষ্টা করছি কিন্তু কিছুতেই গিজার অন হচ্ছে না, আপনি একবার দেখুন না। আরে বৌমা, গিজারটা অনেকদিন আগেই খারাপ হয়ে গেছে গো, একটা কম দামি গিজার কিনতে হবে এবার। তুমি বাথরুমের মধ্যে দেখো, একটা ইলেকট্রিকের রড হিটার রাখা আছে, এক বালতি জলের মধ্যে ওই রড হিটারটা কিছুক্ষণ ডুবিয়ে রেখে দাও, দেখবে কিছুক্ষণের মধ্যে জল গরম হয়ে যাবে, গিজারের কোনো প্রয়োজন পড়বে না, আমরা তো প্রত্যেকদিন এভাবেই স্নান করি। এই শুনে পলি বাথরুমের মধ্যে গিয়ে সেই ইলেকট্রিকের রড হিটার ব্যবহার করার চেষ্টা করে, কিন্তু সে আগে কখনো রড হিটার ব্যবহার করেনি। তাই কিছুক্ষণ সেই রড হিটার বালতির জলের মধ্যে চুবিয়ে রাখার পর পলি জল গরম হয়েছে কিনা দেখার জন্য বালতির জলের মধ্যে হাত দেয়, আর তখনই পলির ইলেকট্রিকের শক লাগে আর সে এক ঝটকায় বাথরুমের মেঝের উপর পড়ে যায়। এমন সময় রঞ্জন এবং তার মা পলির এমন অবস্থা দেখে খুবই ভয় পেয়ে যায়, আর তাড়াতাড়ি করে দুজনে মিলে পলিকে হাসপাতালে ভর্তি করে, আর ডাক্তার চিকিৎসা করে পলিকে কোনো মতে সুস্থ করে তোলে। এমন অবস্থায় খবর পেয়ে পলির বাবা মাও তাড়াতাড়ি হসপিটালে ছুটে আসে। বাবা, মা, আমি আর কিছুতেই ওই সস্তার শ্বশুর বাড়িতে যাব না, আমি ওরকম সস্তার শ্বশুর বাড়িতে একটা দিনও ঠিক করে থাকতে পারলাম না। দেখো, আমাকে একদিনই হসপিটালে চলে আসতে হয়েছে, আজকে আমি মরতে মরতে বেঁচেছি, আমাকে বাড়ি নিয়ে চলো মা, আমি বাড়িতেই ভালো ছিলাম। এভাবে পলি কাঁদতে কাঁদতে সব ঘটনা বলে, আর এমন সময় রঞ্জন এবং তার মা খুবই লজ্জিত বোধ করে। পলি, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমাদের কাছে অনেক টাকা আছে ঠিকই, কিন্তু তবু আমরা ভীষণ পরিমাণে কিপটামি করে ফেলেছি, কিন্তু আর এরকম কখনো করবো না আমরা। আমি আমার বাড়িতে সমস্ত কিছু নতুন করে কিনবো, তোমার পছন্দ মতো জিনিস দিয়ে বাড়িটাকে সাজাবো, আমার বাড়িতে আর কোনো রকম খারাপ জিনিস থাকবে না, কিন্তু তুমি দয়া করে আমাদের বাড়িতে ফিরে চলো। রঞ্জনের কোনো কথাই পলি শুনতে চায় না, কিন্তু পলির বাবা মা তাকে বারবার করে বোঝানোর চেষ্টা করে পলি যাতে রঞ্জনকে একটাবার সুযোগ দেয়। তাই বাধ্য হয়ে বাবা মায়ের কথা শুনে পলি শ্বশুর বাড়িতে ফিরে যায়। তবে কিছুদিনের মধ্যেই রঞ্জন পলির পছন্দ মতো নতুন নতুন জিনিস দিয়ে বাড়িটাকে সুন্দর করে সাজিয়ে তোলে, যার ফলে সেই শ্বশুর বাড়িতে থাকতে পলির আর কোনো রকম অসুবিধা হয় না। রিম্পা ছিল বাড়ির বড় বউ। সে প্রত্যন্ত গ্রামীণ এলাকার মেয়ে হওয়ায় পড়াশোনায় একেবারেই সে জানে না, কিন্তু সংসারের কাজকর্মে সে একেবারে পটু ছিল। রান্নাবান্না থেকে শুরু করে ঘর মোছা, জামা কাপড় কাচা, সব কাজেই তার জুড়ি মেলা ভার। আর সেই জন্যই রিম্পার শাশুড়ি মা কমলা দেবী তার বড় বৌমাকে ভীষণ পছন্দ করে। এভাবেই সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু সমস্যা শুরু হয় যখন রিম্পার ছোট দেওর অমল তার অফিসের একজন কর্মচারী মহিলা চুমকিকে বিয়ে করবে বলে ঠিক করে। আর অমলের এরকম সিদ্ধান্তে বাড়ির সকলেই খুবই খুশি হয়। বাহ অমল, তুই এতদিনে একটা কাজের কাজ করেছিস। তোর হবু বউ যদি সত্যি মাস গেলে 50,000 টাকা মাহিনা পাই, তাহলে তো দারুণ ব্যাপার হবে। আমাদের সংসারে আমরা যদি এরকম একজন চাকরিরতা বউ পাই, তাহলে তো আর কোনো কথাই হবে না। হ্যাঁ, আমি ঠিকই বলছি, ওর মাস গেলে 50,000 টাকা মাহিনা, আর এমনকি অনেক বড়লোক পরিবারের মেয়ে, ওর বাবাকে অনেক শিক্ষিত মানুষ করেছে, আর ও আমাকে খুব পছন্দ করে। তাই আমি ঠিক করেছি পরের মাসে আমি ওকে বিয়ে করে নেব, আর তাছাড়া কিছুদিনের মধ্যেই আমার আর ও দুজনেরই প্রমোশন হবে। অমলের এরকম কথা শুনে বাড়ির সকলেই খুবই খুশি হয়, কিন্তু তার বড় বৌদি মোটেই খুশি হতে পারে না, কারণ রিম্পার হবু ছোট যা একই শিক্ষিত, তার উপর ভালো চাকরি করে। তাই রিম্পা মনে মনে ভাবতে থাকে তার শিক্ষিত ছোট যা সংসারে এলে তার গুরুত্ব হয়তো কমে যাবে। তাই রিম্পা মনে মনে কিছুতেই খুশি হতে পারে না। কিন্তু দেখতে দেখতে 1 মাসের মধ্যেই অমলের সঙ্গে চুমকির ধুমধাম করে বিয়ে হয়। আর চুমকি দেখতে যেমন সুন্দর ছিল, তেমনি তার পেটে সুন্দর বিদ্যাও ছিল। এমনকি চুমকি ভীষণ পরিমাণে সংস্কারী, তার মধ্যে গুণের কোনো অভাব ছিল না। আর এত ভালো ছোট বৌমা পেয়ে কমলা দেবীর একেবারে মাটিতে পা পড়ে না। সে সবসময় এখন নিজের ছোট বৌমারই প্রশংসা করে থাকে। সত্যি ছোট বৌমা, তোমাকে অমল পছন্দ করে বিয়ে করেছি ঠিকই, কিন্তু তুমি একেবারে আমার মনের মতো। যেমন তুমি ভালো চাকরি করো, আর তার থেকেও ভালো করে তুমি সংসার গুছিয়ে রাখতে পারো। তোমাকে পেয়ে আমি সত্যিই খুশি। আজকে তোমার বিয়ের পরে রান্নাঘরে প্রথম রান্না করার অনুষ্ঠান, তাই তুমি আমাদের জন্য কি রান্না করবে বলে ঠিক করেছো? শাশুড়ি মায়ের এমন কথা শুনি রিম্পা সেখানে ফোড়ন কাটতে শুরু করে। আপনাকেও আবার কি রান্না করে খাওয়াবে মা? আগে জিজ্ঞাসা করুন তো, ভালো করে রান্না বান্না করতে পারি কিনা।
আরো সংসারের কি কোনো নিয়ম জানে? নিশ্চয়ই মাছ মাংস রান্না করে আপনাকে খাওয়াবে, তাছাড়া আর কি বা খাওয়াবে? না বড় বৌদি, তুমি আমাকে একেবারেই ভুল ভাবছো। আমি মোটেই মাকে প্রথম দিন রান্না করে গিয়ে মাছ মাংস রান্না করে খাওয়াবো না, কারণ আমি ভালো করেই জানি যে বিয়ের পর প্রথম রান্নাঘরে এরকম আমিষ কোনো খাবার রান্না করতে নেই। তার সাথে আমাদের শাশুড়ি মা যে কোনোদিনও মাছ মাংস খায় না, আমি সেটাও জানি। তাই আজকে আমি সকলের জন্য সিমুইয়ের পায়েস রান্না করব। চুমকির মুখে এমন কথা শুনে তার বড় যা একেবারে চুপ করে যায়। আর চুমকি তখন রান্নাঘরে গিয়ে সকলের জন্য মিষ্টি মিষ্টি পায়েস রান্না করে নিয়ে আসে। আর তার হাতের রান্না এতই ভালো হয় যে সকলে সেই রান্না খেয়ে ভীষণ প্রশংসা করে। এই দেখে বড় বৌমা রিম্পা একেবারে হিংসায় মরে। দেখতে দেখতে এভাবেই কিছুদিন কাটে। একদিন চুমকি তার বড় যাকে বলে, দিদি শোনো না, আমি অফিসে যাচ্ছি, আজকে আমার একটা পার্সেল আসবে, তুমি প্লিজ একটু পার্সেলটা রেখে নিও, কারণ আমি বাড়ির অ্যাড্রেসেই পার্সেলটা ডেলিভারি করতে বলেছি। হ্যাঁ, তুমি রাত দিন অফিস করে বেড়াবে আর আমি তোমার পার্সেল সামলাবো, তাই তো? আর এরকম করে কোনো কিছু আমার ঘাড়ে চাপিয়ে দিয়ে যাবে না। আমি সারাদিন সংসারের কাজকর্ম করব নাকি তোমার জিনিসপত্র দেখবো? প্লিজ দিদি, তুমি এরকম করো না। যদি পার্সেলটা একবার ফিরে যায় তাহলে আমি আর ফেরত পাবো না, কারণ অলরেডি আমার পেমেন্ট করা হয়ে গেছে। তাই শেষবারের মতো আমাকে একটু হেল্প করো প্লিজ। এই বলে চুমকি কাঁধে ব্যাগ ঝুলিয়ে অফিসে চাকরি করতে চলে যায়। আর কিছুক্ষণের মধ্যেই চুমকির পার্সেল বাড়িতে চলে আসে। তখন রিম্পা সেই পার্সেল ডেলিভারি বয়ের কাছ থেকে নিয়ে নেয়। কিন্তু একটা বড় বাক্স দেখে রিম্পার ভীষণ পরিমাণে লোভ হয়, কারণ সে যেহেতু মূর্খ তাই সে ভালো করে ফোন ব্যবহার করতে পারে না, আর নাইবা সে অনলাইনে কিছু অর্ডার করতে পারে। সত্যি মেয়েদের হাতে যদি টাকা থাকে তাহলে মেয়েরা কত কিছুই না করতে পারে। আর আমাকে দেখো, আমি হয়েছি একটা মূর্খ, না আমি রোজগার করতে পারি আর না আমার ছোট জায়ের মতো এরকম ফোন থেকে কিছু অর্ডার করতে পারি, কারণ আমি তো ঠিক করে ফোন ব্যবহার করতেও জানি না। দেখি তো এই প্যাকেটটার মধ্যে কি আছে। এই বলে রিম্পা পার্সেলটা খুলে দেখে তার মধ্যে একটা খুবই ছোট ড্রেস রাখা আছে। আর এত ছোট ড্রেস দেখে রিম্পা ভীষণ অবাক হয়, কারণ এর আগে কোনোদিনও সে বাড়ির বউকে এরকম ছোট ড্রেস পরতে দেখেনি। আর সে ভাবতেই পারে না যে তার চাকরিরত ছোট যা এরকম মডার্ন ছোট ড্রেস পরার কথা ভাবতে পারে। ছি ছি, চুমকি এরকম ছোট পোশাক পরে সারা বাড়িতে সকলের সামনে ঘুরে বেড়াবে, আর সেই জন্যই ও বোধহয় এরকম ছোট জামা কিনেছে। এমনিতেই ওকে আমার থেকে দেখতে বেশি সুন্দর, তারপরও শিক্ষিত। এখন যদি এরকম মডার্ন জামা পরিয়েও ঘুরে বেড়াই তাহলে সবাই ওর প্রশংসা করবে আর আমাকে কেউ পাত্তা দেবে না। এবার আমি কি করি? এমনই ভাবতে ভাবতে রিম্পা ঠিক করে সে ওই ছোট জামা নিজেই পরে বাড়িতে ঘুরবে, আর সে চুমকিকে সেই জামাটা কিছুতেই পরতে দেবে না। তাই চুমকি অফিস থেকে বাড়িতে ফিরে আসার আগেই রিম্পা কষ্ট করে নিজের গায়ের মধ্যে সেই ছোট জামাটা কোনো রকমে ঢুকিয়ে নেয়। আর সেই জামা পরে সারা বাড়িতে সে ঘুরতে শুরু করে। তাকে এরকম অসভ্যের মতো ছোট জামা পরে সারা বাড়িতে ঘুরতে দেখে তার স্বামী, দেওর এবং শাশুড়ি মা প্রচন্ড পরিমাণে অবাক হয়। ছি ছি বৌদি, তোমার তো দেখছি কোনো লজ্জা নেই। তুমি আমাদের বাড়ির বউ হয়ে আমার দাদার মান সম্মানের কথা একবারও খেয়াল রাখলে না, আর এরকম অসভ্যের মতো ছোট ছোট পোশাক পরে সারা বাড়িতে ঘুরে বেড়াচ্ছ। যাও এক্ষুনি পোশাক চেঞ্জ করে এসো। কেন? তোমার বউ যদি এরকম পোশাক পরে সারা বাড়িতে ঘুরে বেড়ায় তাহলে কোনো ব্যাপার নেই, আর আমি ঘুরে বেড়ালেই দোষ? আমি তোমাকে ভালো করে বলে দিচ্ছি, শোনো, তোমার বউ নিজেই এই পোশাকটা অনলাইনে অর্ডার করেছিল, আর আমি এই পোশাকটা তোমার বউয়ের পরার আগে নিজেই পরে নিয়েছি। এমন কথা বলতে না বলতেই চুমকি অফিস থেকে ফিরে আসে। আর সে দেখে যে তার অনলাইনে অর্ডার করা জামা তার মূর্খ বড়জা পরে ঘুরে বেড়াচ্ছে। আর এই দেখে চুমকি ভীষণ পরিমাণে হাসাহাসি করতে শুরু করে। দেখেছো কেমন অসভ্য মেয়ে, কেমন অহংকারী। আমি এত সুন্দর ছোট জামা পরেছি বলে আমাকে দেখে হাসছে। এই তুমি নিজে যদি এই জামাটা পরতে তাহলে কি তোমাকে দেখতে খুব ভালো লাগতো? তুমি চাকরি করো বলে, বাইরে ঘোরাফেরা করো বলে তুমি যেরকম ছোট ছোট ড্রেস কিনবে, আর তোমার পাল্লাই পরে তোমার বড় যা কি করছে দেখো একবার। ছোট জামা কাপড় পরে বাড়িতে ঘুরে বেড়াচ্ছে, আমি তো ওর দিকে তাকাতেই পারছি না। আপনাদেরকে কে বললো মা যে আমি এই ছোট জামাটা পরবো বলেই কিনেছি? আমি তো দিদিকে সকালবেলা বলেছিলাম আমার একটা পার্সেল আসবে সেটা নিয়ে নিতে, কিন্তু বৌদি যে এই কাণ্ড ঘটাবে তা তো আমি জানতাম না। আসলে সামনেই আমার মাস্তুতো দাদার মেয়ের জন্মদিন, আর ওর বয়স মাত্র 5 বছর। তাই জন্য আমি এত ছোট জামাটা ওর জন্যই অর্ডার করেছিলাম, ওকে উপহার দেব বলে। কিন্তু বৌদি এতটাই বোকা যে এই জামাটা কষ্ট করে নিজে পরে নিয়েছে। আমি একজন বাড়ির বউ, আর আমি যতই চাকরি করি না কেন এরকম ছোট জামা পরার কথা আমি তো ভাবতেও পারি না, তাও আবার এরকম বাচ্চাদের জামা।
চুমকিকে এভাবে হাসতে দেখে রিম্পা আরো বেশি রেগে যায়। আর এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন, দিদি আজকে সকালে উঠে আমি সব রান্না বান্না করে দিয়েছি, কারণ আজকে আমার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে আর রাত্রিবেলা আসতে আমার দেরি হবে, তাই তুমি রাতের রান্নাটা করে নিও কেমন? আমি রাত্রিবেলা একদম রান্না করতে পারবো না, কারণ রাত্রিবেলা আমার পটি আছে, আমি পটিতে যাব, তাই রাত্রিবেলা তুমি রান্না করবে। রিম্পার মুখে এরকম কথা শুনি চুমকি ভীষণ জোরে হেসে ওঠে। আমি কিছুই বুঝতে পারছি না দিদি, তুমি কি বলছো? পটিতে যাবে বলে রান্না করতে পারবে না? এটা আবার কেমন কথা? ঠিক আছে, আমি সন্ধ্যাবেলা এসে দেখছি কি করা যায়। এখন আমি বেরিয়ে গেলাম, কারণ আমার ভীষণ ইম্পর্টেন্ট কাজ আছে, আমি এক মুহূর্ত নষ্ট করতে পারবো না। এই বলে চুমকি বাড়ি থেকে বেরিয়ে পড়ে। আর এই সুযোগে তার বড় যা ছোট জায়ের ঘরে ঢুকে তার যত ফেস প্যাক, ক্রিম ইত্যাদি ছিল নিজের মুখে বেশি বেশি করে মেখে নেয় আর উল্টোপাল্টা ভাবে নিজের রূপচর্চা করতে থাকে। এমনকি সে তার ছোট জায়ের আলমারি থেকে একটা সুন্দর মডার্ন শাড়ি বের করে আর সেই শাড়ি পরে ভালো করে তৈরি হয়। সন্ধ্যা হতে না হতেই সে একেবারে তার ছোট জায়ের মতো সেজে গুজে তৈরি হয়। আর সন্ধ্যাবেলা যখন চুমকি বাড়ি ফিরে আসে তখন সে তার বড় জাকে এরকম অদ্ভুত ভাবে সাজতে দেখে ভীষণ পরিমাণে অবাক হয়। কি ব্যাপার দিদি, তুমি এত সেজে গুজে কোথায় যাচ্ছ? আর তোমাকে দেখে মনে হচ্ছে তুমি আমার শাড়ি পরেছো আর তুমি আমার মেকআপ প্রোডাক্ট ব্যবহার করেছো। তোমার কি হয়েছে বলো তো? তুমি সবসময় আমার সঙ্গে এরকম কম্পিটিশন করছো কেন? তুমি যেমন তাতেই কিন্তু তোমাকে দেখতে অনেক সুন্দর, তোমাকে আমার মতো হওয়ার কোনো প্রয়োজনই নেই। চুপ করো তো, একদম বড় বড় কথা বলবে না। তুমি ভালো ইংরেজি বলতে পারো আর বাইরে চাকরি করো বলে তুমি নিজেকে কি ভাবো? হ্যাঁ, আমিও তোমার মতো ইংরেজি বলতে পারি আর আমি বেশ করেছি তোমার শাড়ি পরেছি। আমি তো সকালবেলা তোমাকে বলেছি যে আমি পটিতে যাব, তাই আমি এত সেজেছি। রিম্পার মুখে এরকম পটিতে যাওয়ার কথা শুনি চুমকি আবারও হাসতে শুরু করে। সে কিছুতেই বুঝতে পারে না তার বড় যা কি বলতে চাইছে। আর তখনই চুমকি রান্নাঘরে গিয়ে দেখে যে তার বড় যা কোনো খাবার রান্না করেনি। কি হলো দিদি, তুমি এত রাতে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছ কেন? এখন রাত্রি 10টা বাজে। তুমি দয়া করে বাইরে বেরিও না, তোমার কোনো ক্ষতি হয়ে যেতে পারে। আর তুমি তো রাস্তাঘাট ভালো করে চেনো না। আর তুমি যে বললে তুমি পটিতে যাবে, তাহলে বাথরুমে যাও, বাথরুম থেকে পটি করে এসো। পটি করার জন্য বাইরে যাওয়ার কি দরকার? আমার বাথরুমে যেতে বয়েই গেছে, বাথরুমে গিয়ে নাচ গান করা যায় নাকি? তুমি আর তোমার বর যেমন প্রত্যেকদিন শুক্রবার রাত্রে অফিস থেকে ফেরার সময় বাইরে থেকে নাচ গান করে আসো আর খাবার খেয়ে আসো, আমিও ঠিক সেরকম কাজ করতে যাচ্ছি, পটি করতে যাচ্ছি। কারণ আমি সিরিয়ালে দেখেছি ওরকম নাচ গান করাকে পটি বলে। আরে বৌদি, ওটাকে পটি বলে না, ওটাকে পার্টি বলে, পার্টি। তুমি সত্যি পারো বটে, তাই আমি সকাল থেকে ভাবছি যে তুমি কি বলছো। আমি কিছুই বুঝতে পারছিলাম না এতক্ষণ। আমি এখন বুঝলাম তুমি পার্টিতে যাচ্ছ। আর তুমি কেন এগুলো করছো আমি বুঝতে পারছি না। তুমি ভাবছো এই সংসারে আমি আসার পর তোমার গুরুত্ব কমে গেছে, তাই তো? হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। তুমি মডার্ন, তুমি নাচ গান করতে পারো, তুমি দেখতে সুন্দর, তুমি চাকরি করো, তাই তোমার গুরুত্ব এই সংসারে অনেক বেশি হওয়াটাই স্বাভাবিক। কিন্তু আমি তো এই সংসারের জন্য অনেক কিছু করেছি, তাই আমি আমার গুরুত্ব কমে যাওয়া কিছুতেই মেনে নিতে পারবো না। শোনো দিদি, এসব চিন্তাধারা তোমার মাথা থেকে বের করে দাও। এই যে তুমি সারাদিন আমাদের জন্য রান্না বান্না করো, ঘর পরিষ্কার করো, এগুলো তো আমি করছি না। আমি সারাদিন বাড়ির বাইরেই কাজ করি, আর তুমি একা হাতে এই সংসারটাকে বেঁধে রেখেছো। এর থেকে বড় কাজ আর কি হতে পারে? আর তোমার পার্টিতে যাওয়ার ইচ্ছা হয়েছে, তাহলে তুমি আমার সঙ্গে চলো। আমি তোমাকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে পার্টিতে নিয়ে যাব, আর আমরা একসঙ্গে আমার বান্ধবীদের সঙ্গে পার্টি করব, কেমন? চুমকির কথা শুনে রিম্পা খুবই খুশি হয়। আর রিম্পা বুঝতে পারে তার ছোট জায়ের মন খুবই ভালো, তাই সেদিন থেকে রিম্পা নিজের মন থেকে তার ছোট জায়ের প্রতি সমস্ত হিংসা দূর করে দেয়। আর সেই সপ্তাহে শুক্রবারে চুমকি অফিসের পরে তার বরের সঙ্গে পার্টি করতে না গিয়ে তার বড় জাকে নিয়ে বন্ধুদের সঙ্গে পার্টি করতে যায়। আর তারা দুজনে একটা রেস্টুরেন্টে খাবার খেয়ে বাড়ি ফিরে আসে। এর ফলে রিম্পা প্রচন্ড পরিমাণে খুশি হয়। সেদিনের পর থেকে রিম্পা তার ছোট জায়ের সঙ্গে বোনের মতো ব্যবহার করতে শুরু করে।